21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি, কাল প্রতিবেদন প্রকাশ। সিভিল সার্ভিসে ক্যাডার শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। পরিবর্তনের জন্যই এসেছে সরকার, বললেন জনপ্রশাসন সচিব। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াতে ইসলামীর আমির। জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 3টি আবেদনের ওপর শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শরীফ ভুইয়া ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2011 সালে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় এবং 3 জুলাই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গেজেট প্রকাশ করা হয়। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন আসামিপক্ষ, রায়ে সন্তুষ্ট আসামিদের পরিবারও। এই সীমিত রিপোর্টে বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন আবির হোসেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় অন্তত 24 জন নিহত হয়। ঘটনার দিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2007 সালে আরও একটি অভিযোগপত্র দাখিল করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2009 সালে নতুন করে তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন, যেটি তখনই বিতর্কিত হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই এর ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না।
আইনজীবীদের মতে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। 21 আগস্টে যা হয়েছে, উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21 আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। 2004 সালে গ্রেনেড হামলার সময় কাউকে চিনতে পারেনি বলে রায় মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেওয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন। জানা গেছে, প্রতিবেদনে বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতে লুটপাট, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে 9/6 তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। এছাড়াও সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে কমিটি। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। মানুষ পরিবর্তন চায়, আর পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় আমলাদের সবচেয়ে বড় শত্রু আমলারাই আখ্যা দিয়ে তিনি বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন, সংস্কারের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। সরকার জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে 3 মাসের একটি সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে 12টি সভা করে কমিশনটি। সচিবালয়ে 12তম সভা শেষে গণমাধ্যমের সামনে 2 মাসের সংস্কারের কার্যক্রম তুলে ধরেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। আমরা কিন্তু এর মধ্যেও অনেকগুলো মিটিং করেছি, আপনারা জানতে পারেন নাই। আমাদের অগ্রাধিকারে তো হবে না, আমরা মানুষের অগ্রাধিকারটা কি সেইটাই বোঝার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এবং সাধারণ মানুষের বক্তব্য নিয়ে সংস্কারের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। এটা হলো যে আমরা ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অন্যরা করেন নাই, কারণ তাদেরটা দরকার নেই, কিন্তু আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করব সেই জন্য আমরা এটা করেছি। তো আমরা রাজশাহীতে গিয়েছিলাম। তো রাজশাহীতে আমরা রাজশাহী শহরে, বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। এ সময় আমলাদের সবচেয়ে বড় শত্রু আমলারাই আখ্যা দিয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। মানুষের এই জায়গাটা পরিবর্তন করতে হবে, হার্ট অ্যান্ড ব্রেইন। এই 2 জায়গার কম্বিনেশন যদি চেঞ্জ হয়, আমি যদি নিজেকে নিয়ে বলি, আপনার শুনতে খারাপ লাগবে, আই এম এ চেঞ্জড পারসন, হোয়াট ইউ ডিজায়ার আই এম দ্যাট পারসন। আমার এখানেও পরিবর্তন আছে, আমার এখানেও পরিবর্তন আছে, আমার সামনে যা দেখে আমি পরিবর্তন চাই। এবং আজকে আমার 92 দিন চাকরি, আপনারা আমাদের সাথে অনেক ইন্টারাকশন করেছেন, এটাই দেখতেছেন 92 দিন আরো বেশি পজিটিভ পরিবর্তন দেখবেন। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলেও মন্তব্য করেন মোখলেসুর রহমান। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় পথসভায় অন্যান্যের মধ্যে নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা
ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মোহাম্মদ জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় বক্তৃতা প্রদান করেন। এ সময় লোহাগড়া জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা কিংবা পেশা দেখবো না, আমরা দেখবো তিনি আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত। সেইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব, দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শীতকালীন পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান জানান, দেশ ও জাতিকে একটি ভালো মানের নিরাপদ জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানটি ঢাকা সেনানিবাস আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সদস্য সহ তাদের নিকট আত্মীয়ের সংবর্ধনার জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়ের সাথে কুশলাদি বিনিময় করেন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে তাপমাত্রার পারদ 13 ডিগ্রি থেকে লাফিয়ে 10 ডিগ্রির ঘরে এসে নেমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত শনিবার সকাল 9টায় 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। উত্তরের এই জেলায় শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশায় দেখা পাওয়া যাচ্ছে না, বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাসে শীতের তীব্রতা একটু অনুভূত হচ্ছে। সবথেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাত থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত। 620 জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে 12 আউলিয়া নামক জাহাজটি ছেড়ে যায়। সন্ধ্যা নাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাভেল পাস নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা। তারা বলছেন, পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত বিধি নিষেধগুলো তারা প্রতিপালন করবেন। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ প্রথম দিনে 620 জন যাত্রী নিয়ে 12 আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। সে অনুযায়ী আমরা সকলের কাছ থেকে যে সকল সহযোগিতা এবং সকল দপ্তরের যে সকল করণীয়গুলো ছিল সেগুলো সব নির্ধারিতভাবে শেষ করেছি এবং আমাদের সম্মানিত জাহাজ মালিকরা তারাও সামগ্রিক প্রিপারেশন নিয়ে সরকারের সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতো একটি জাহাজ ছেড়ে যাচ্ছে। এই বছরই সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। বর্ণিল আয়োজনে ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 50 বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। 2 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেচে গেয়ে গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরে। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিস লাউস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডাক্তার রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা
মহাধর্ম প্রদেশের আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ। আনন্দধারা বহিছে ভুবনে, অর্থাৎ যেদিকেই তাকাই শুধু মনে হচ্ছে আনন্দ এবং আমরা যে সময়টা আসলে পিছনে ফেলে এসেছি সেই মুহূর্তটা খুব ভীষণ মনে করছি। 28 বছর পর সব বান্ধবীরা একত্রিত হয়েছে, অনেক আনন্দের, অনেক মানে ভাষা প্রকাশ করতে পারবো না কেমন লাগতেছে। গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা মোটর চালক দলের নতুন কমিটির পরিচিতি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেরাগালী এলাকায় এর আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর মোটর চালক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন পাটোয়ারির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হাসান জাহিদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোটর শ্রমিক দলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ ইমরান খান। অনুষ্ঠানে মোহাম্মদ জাফর আহমেদ জামানকে সভাপতি ও মোহাম্মদ আরিফ হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,400 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত 12 ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্টার কিচেন ও সেভ দ্য চিলড্রেন এর 4 জন কর্মী নিহত হন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। কমলা ও মাল্টা চাষ করে সফল হয়েছেন রংপুরের পীরগঞ্জের মাইনুল হুদা। 4 বছর আগে ইউটিউব দেখে জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি। তার বাগানে এখন চায়নাসহ 4 জাতের কমলার চাষ হচ্ছে। কমলার আকার, রং, রস দেখে খুশি উদ্যোক্তা। প্রতিদিন এই বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। 2021 সালে ইউটিউব দেখে কমলা এবং মাল্টার বাগান চাষে উদ্বুদ্ধ হন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের মাইনুল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ থেকে 120টি চারা সংগ্রহ করেন তিনি। 2.5 বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলার চাষ শুরু করেন। বাগান করার 3 বছরের মাথায় প্রতিটি গাছে প্রচুর ফলন হয়েছে এবং কমলার আকার, রং, রস দেখে খুশি চাষি। শুরুতে তো ওইভাবে কমলা হয় না। আসলে কমলা যখন শুরু হয় সেখান থেকে প্রায় 3-4 বছর পরে, 3 বছর পরে আসলে কমলা বা মালটা যে কোনো ফলের ক্ষেত্রে হচ্ছে 3 বছর পরে এটা বোঝা যায় এটা থেকে লাভ হলো কি না হলো। এখন হয়তো লাভ হবে আশা করি ইনশাল্লাহ। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাগান আরও বাড়াবো। আমার সামনে আরও হচ্ছে আপনার কমলা, আঙ্গুর, আমার বাংলাদেশে আঙ্গুরও দেখতেছি যে হচ্ছে, আমিও চেষ্টা করতেছি দেখি হয় কিনা। মাইনুল হুদার দেখা দেখি অনেকে আগ্রহী হচ্ছেন এই ফল বাগানের প্রতি। প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফল, সবকিছু দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর কেউ যদি শুরু করে অবশ্যই আগে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী করতে পারলে অবশ্যই লাভবান হবে। ধৈর্যের ব্যাপার, যদি ধৈর্য ধরে করতে পারে তাহলে সে উপরে উঠতে পারবে, আর যদি ধৈর্য না থাকে তাহলে সে কিছুই করতে পারবে না। হবে অনেকের জায়গা জমি আছে, যদি এইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি এরকম ভাবে আমরা করি, আশা করা যায় আমার মনে হয় চাকরি পিছু দৌড়াতে হবে না। আমাদের পীরগঞ্জে এমন একটা কাজ হয়েছে অতুলনীয়। বাংলাদেশে যদি প্রত্যন্ত অঞ্চলে যদি এই ধরনের উদ্যোক্তা যদি থাকতো তাহলে আসলে আমাদের বেকারত্ব না করে, বেকারত্ব ঘোচার জন্য আর কি, এই ধরনের উদ্যোক্তা আসলে খুব একটা ভালো। কৃষি কর্মকর্তারা মনে করছেন যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেওয়া যায় তবে এই অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজেই পূরণ করা সম্ভব। অনেক তরুণ উদ্যোক্তা আমাদের পীরগঞ্জে এখন কমলা চাষ করছে। বিশেষ করে মাল্টাটা ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। আমাদের প্রায় 70 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে, বাড়িমাল্টা 1। আমরা এই থাই পেয়ারার বিভিন্ন যে জাত রয়েছে, আপেল কুল, বাউকুল সহ বিভিন্ন উচ্চ মূল্যের বাণিজ্যিক ফল
আমাদের এই পীরগঞ্জে বিগত 5-6 বছরে ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। কৃষকদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ দিয়েছি। দেশের কমলা চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না, বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট, অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি, কাল প্রতিবেদন প্রকাশ। সিভিল সার্ভিসে ক্যাডার শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন, পরিবর্তনের জন্যই এসেছে সরকার, বললেন জনপ্রশাসন সচিব। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াতে ইসলামীর আমির, জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সবাইকে